প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? রনি স্ট্রিক 7 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি মোহাম্মদ জাহিদ হাসান রনি। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। আজকে তোমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। সেই টপিকটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সের কিছু স্পেসিফিক গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আজকে আমরা এই চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। তোমরা অনেকেই এরকম স্টুডেন্ট রয়েছো যারা এই চেঞ্জিং সেন্টেন্সকে এত পরিমাণ ভয় পাও, অনেকেই তো পরীক্ষায় এই 5 মার্ক ছেড়ে দিয়ে আসে। আসলে এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। যদি তুমি ভালোভাবে সিকোয়েন্স অনুসারে একটু মনোযোগ দিয়ে জাস্ট রুলসগুলো দেখো আর আজকের ক্লাসে যুক্ত থাকো, ইনশাআল্লাহ এখান থেকে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যে পরীক্ষায় তোমার যে প্রশ্নগুলো আসবে, ইনশাআল্লাহ তুমিও এখান থেকে মার্ক ক্যারি করতে পারবে। তাহলে এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, হ্যাঁ বোধক, আর নেগেটিভ হচ্ছে কি না বোধক। তাহলে হা বোধক আর হচ্ছে না বোধক। তোমরা বাংলা ব্যাকরণে যারা অলরেডি বাক্যান্তর করেছো তারা জানো, এবং ইংরেজি গ্রামারের সেই বাক্যান্তরের ইংরেজি হচ্ছে গিয়ে চেঞ্জিং সেন্টেন্স। তাহলে বাংলার সাথে ইংরেজি অনেকটা রিলেটেড, অর্থাৎ এরকম টপিকগুলো বাংলার সাথে ইংরেজি কি অনেকাংশে রিলেটেড। তো আমরা আজকে জানবো হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের কিছু গুরুত্বপূর্ণ রুলস, এবং এই রুলসগুলো আমি তোমাকে পড়াবো। তুমি যদি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধান তুমি করতে পারবে। তাহলে রুল নাম্বার 1 এ চলে যাই। চলো, যদি তুমি এরকম দেখো অনলি বা অ্যালোন যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, অনলি বা কি অ্যালোন, অনলি মাত্রে অনলি মানে হচ্ছে মাত্র, অ্যালোন মানে হচ্ছে কি একাকী। তাহলে অনলি বা অ্যালোন যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা নিঃসন্দেহে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন তুমি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করবে, তোমাকে লক্ষ্য রাখতে হবে এই অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে থাকে, তাহলে কোনো এই অনলি বা অ্যালোনের আশেপাশে যে সাবজেক্টটি থাকবে সেটা যদি ব্যক্তিবাচক হয়ে থাকে, তাহলে কি বলতো, ব্যক্তিবাচক হলে জাস্ট অনলি বা অ্যালোনের জায়গায় তোমরা কি বসিয়ে দিবা, নান ভার্ব। তাহলে অনলি বা অ্যালোনের জায়গায় যদি নান ভার্ব বসিয়ে দেই তাহলে আমার কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে যাচ্ছে। তাহলে আমি একটা एग्जांपल দিই, দেখো অনলি আল্লাহ ক্যান হেল্প আস। আচ্ছা, আবার বলে দিচ্ছি, দেখো ব্যক্তিবাচক বা সৃষ্টিকর্তা, ব্যক্তিবাচক বা সৃষ্টিকর্তাকে যদি এই অনলি বা অ্যালোন দ্বারা বোঝানো হয়, অর্থাৎ এই অনলি আল্লাহ, দেখো আল্লাহকে মাত্র আল্লাহ ক্যান হেল্প আস, শুধু আল্লাহ আমাদের কি করতে পারে, সহায়তা করতে পারে বা সাহায্য করতে পারে। তাহলে যে অনলি দ্বারা কাকে ইঙ্গিত করছে, আল্লাহকে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যদি অনলি দ্বারা বা অ্যালোন দ্বারা ব্যক্তিবাচক বা সৃষ্টিকর্তাকে অথবা আল্লাহকে ইঙ্গিত করে, সেক্ষেত্রে আমরা অনলি অ্যালোনকে তুলে দিয়ে কি দিব, নান ভার্ব। তাহলে এটা आंसर কি হবে, নান ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস। বোঝা গেছে? এরপর যদি থাকে দেখো যে অনলি হি ক্যান সলভ দ্য সাম। তাহলে দেখো অনলি হি ক্যান সলভ দ্য সাম, এখানে অনলি দ্বারা কি কাকে বোঝানো হয়েছে, অনলি হি ক্যান সলভ দ্য সাম, শুধু সে কি করতে পারে, অঙ্কটি সমাধান করতে পারে। তাহলে অনলি দ্বারা কাকে ইঙ্গিত করা হয়েছে, একটা ব্যক্তিকে, হি কি অবশ্যই একটা ব্যক্তি। তাহলে এখানে আমরা কি বসাবো, নান বাট হি ক্যান সলভ দ্য সাম। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এই অনলি এর পরে যদি বা অনলি দ্বারা যদি কোনো বস্তুকে অর্থাৎ ব্যক্তিকে বা সৃষ্টিকর্তাকে ইঙ্গিত না করে অন্য কোনো বিষয়কে ইঙ্গিত করে, অর্থাৎ কোনো বস্তুকে ইঙ্গিত করে, অর্থাৎ কোনো বস্তুবাচক বিষয়কে যখন ইঙ্গিত করবে তখন আমরা কি বসাবো। তাহলে এরকম যদি বস্তুবাচক বিষয়কে ইঙ্গিত করে তাহলে আমরা বসাবো নাথিং বাট। তাহলে আমি বললাম আই
নিড অনলি দ্য কার। দেখো আই নিড আমার প্রয়োজন, অনলি দ্য কার সেই গাড়িটি কি আমার প্রয়োজন। তাহলে শুধু সেই গাড়িটি আমার প্রয়োজন, তাই তো? তাহলে এই অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে বলতো? দ্য কার। যখন কোনো ব্যক্তিকে না বুঝিয়ে কোনো বস্তুকে ইঙ্গিত করা হবে বা বস্তুকে বোঝানো হবে এই অনলি বা অ্যালোন দ্বারা, সেক্ষেত্রে আমরা কি বলবো? আই নিড অনলি দ্য কার। এখানে কাকে বোঝানো হয়েছে? বস্তুকে বোঝানো হয়েছে। তাহলে বস্তুকে যদি বোঝায় তাহলে আমরা কি বসাবো বলতো? নাথিং বাট। তাহলে আই নিড নাথিং বাট দ্য কার। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যদি এরকম হয় যে অনলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিকে বা বস্তুকে বোঝানো হয় নাই, বয়সকে বোঝানো হয়েছে অথবা কোনো সংখ্যাকে বোঝানো হয়েছে। যদি বয়স বা কোনো সংখ্যাকে বোঝায় তাহলে আমরা কি বসাবো? তাহলে মনে রাখবে, যদি এই অনলি বা অ্যালোন দ্বারা কোনো বয়স বা সংখ্যাকে বোঝায় তাহলে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। যদি বলি রিতা ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড। দেখো এই যে অনলি দ্বারা কি বোঝালো বলতো? রিতাকে বোঝাইছে না, তাহলে অনলি 10 ইয়ার্স মাত্র 10 বছর। তাহলে যখন এই অনলি বা অ্যালোন দ্বারা বয়স বা সংখ্যাকে বোঝাবে তখন আমরা কি বলবো বলতো? নো মোর দেন অথবা নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। তাহলে এটা आंसर কি হবে? রিতা ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে দেখো অনলি বা অ্যালোন দ্বারা যদি বয়স বা সংখ্যাকে বোঝায় তাহলে আমরা বসাবো কি? নট মোর দেন অথবা নট লেস দেন। আর যদি অনলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়, সৃষ্টিকর্তাকে বোঝায়, আল্লাহকে বোঝায়, তাহলে আমরা কি বসবো? কি বসাবো? নান বাট। কিন্তু যদি এই নো অনলি বা অ্যালোন দ্বারা কি বোঝায়? কোনো বস্তুবাচককে বোঝায়, কোনো বস্তুবাচক বিষয়কে বা কোনো বস্তুকে বোঝায়, তাহলে আমরা বসাবো নাথিং বাট। তাহলে চলো আমরা একটা অন্যতম একটা উদাহরণ বা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ নিয়ে আরেকটু আলোচনা করি। দেখো সেটি হচ্ছে, আমি যদি বলি অনলি দ্য চেয়ারম্যান উইল ডিসাইড দ্য ম্যাটার। তাহলে এই বিষয়টি শুধুমাত্র চেয়ারম্যান কি করবে? ডিসাইড করবে, নির্ধারণ করবে। তাহলে অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে বলতো? চেয়ারম্যানকে বোঝাচ্ছে। তাহলে এখানে অনলির পরিবর্তে কি বসবে? তাহলে নান বাট দ্য চেয়ারম্যান উইল ডিসাইড দ্য ম্যাটার। আমি যদি বলি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ অ্যালোন উইল ডিসাইড দ্য ম্যাটার। কি বললাম? প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ অ্যালোন উইল ডিসাইড দ্য ম্যাটার। তাহলে এই যে প্রাইম মিনিস্টার কে কি এই মানে এই অ্যালোন কি কাকে বোঝানো হয়েছে বলো তো? এই অ্যালোন দ্বারা কাকে বোঝানো হয়েছে? দ্য ম্যাটারকে বোঝানো হয়েছে নাকি প্রাইম মিনিস্টারকে বোঝানো হয়েছে? বলছে দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রধানমন্ত্রী অ্যালোন মানে সে কি করবে? একমাত্র বা একাকী উইল ডিসাইড দ্য ম্যাটার মানে সে একাই এই বিষয়টা কি করবে? নির্ধারণ করবে বা ডিসাইড করবে। তাহলে এই অ্যালোন দ্বারা কাকে বোঝানো হয়েছে? প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কি ব্যক্তি না বস্তু? ব্যক্তি। তাহলে ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে আমরা বসাবো কি? নান বাট। তাহলে নান বাট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ উইল ডিসাইড দ্য ম্যাটার। এই ছিল 1 নাম্বার রুলস। আশা করি তোমরা 1 নাম্বার রুলস ক্লিয়ার। চলো এখন আমরা চলে যাই 2 নাম্বার রুলসে। 2 নাম্বার রুলস হচ্ছে, কোন সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট বাকি থাকে হ্যাভ টু। যদি মাস্ট বা হ্যাভ টু থাকে তাহলে এই মাস্ট বা হ্যাভ টু পরিবর্তন করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় কোন রুলস ফলো করে আমাদের চলতে হবে। তাহলে মনে রাখতে হবে মাস্ট বা হ্যাভ টু যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এবং সেই সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে বলে তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমাদের মাস্ট বা হ্যাভ টুর পরিবর্তে ক্যান নট বাট বসাতে হবে অথবা ক্যান নট হেল্প বসাতে হবে। তবে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে ক্যান নট বাট বসালে আমরা তারপরে ভি1 বসাবো এবং ক্যান নট হেল্প বসালে তারপরে আমরা ভার্বের সাথে
আইএনজি বসাবো। তাহলে ক্যান নট বার হলে ভার্বের বেস ফর্ম এবং ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে আইএনজি। আমি যদি বলি ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক অন টাইম, তোমাকে কি করতে হবে? অবশ্যই কাজটি সময় মতো করতে হবে। তাহলে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক অন টাইম, তাহলে এটাকে আমাকে কি করতে বলছে? নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলছে। এটি কিন্তু একটি হা বোধক বাক্য বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাকে কি করতে হবে? এই মাস্টের পরিবর্তন করতে হবে। মাস্টের পরিবর্তন হয়ে কি হবে? আমরা বলছি যে মাস্ট এবং হ্যাভ টু যদি থাকে তাহলে পরিবর্তিত হয়ে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হবে। যদি ক্যান নট বাট বসাও তাহলে তোমাকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে এবং ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। তাহলে যেহেতু আমরা মাস্ট দেখতে পেয়েছি তাহলে আমরা কি বসাবো? এই দুইটির যে কোনো একটি বসাবো। তাহলে বসাও, তাহলে আমরা কি বসাতে পারি? ইউ ক্যান নট বাট ডু দা ওয়ার্ক অন টাইম, অথবা তুমি যদি বলো আমি ক্যান নট বাট বসাবো না, আমি বসাবো ক্যান নট হেল্প, তাহলে তুমি বসাও ইউ ক্যান নট হেল্প ডুইং দা ওয়ার্ক অন টাইম। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে মাস্ট বা হ্যাভ টু থাকলে আমাকে যখন নেগেটিভ করতে বলবে সেটি অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেওয়া থাকবে। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যদি মাস্ট অথবা হ্যাভ টু থাকে তাহলে আমাকে কি করতে হবে? ক্যান নট বাট বসাতে হবে এবং ক্যান নট হেল্প বসাতেও পারি। তাহলে ক্যান নট বাট বসালে ভার্বের বেস ফর্ম, ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে আইএনজি। আশা করি ক্লিয়ার। এই ছিল আমাদের 2 নাম্বার রুলস। এরপর চলো আমরা চলে যাই আমাদের 3 নাম্বার রুলসে। আচ্ছা, 3 নাম্বার রুলসটি হচ্ছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্স করার সময় সেখানে নেভার বসাতে হবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থাকে? অলওয়েজ থাকে, তাহলে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় তোমাকে কি বসাতে হবে? নেভার বসাতে হবে। তবে মাইন্ড ইট, এই নেভার বসানোর পর যে অ্যাফার্মেটিভ শব্দটি থাকবে সেই শব্দকে তোমাকে কি করতে হবে? চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে কি করতে হবে? নেগেটিভ ওয়ার্ডে পরিণত করতে হবে। তাহলে আমি যদি একটা উদাহরণ দিই তুমি ক্লিয়ার হবে। দেখো, আই অলওয়েজ রিমেম্বার হিজ ফোন নাম্বার। বলছে আই অলওয়েজ রিমেম্বার হিজ ফোন নাম্বার। তাহলে আই অলওয়েজ রিমেম্বার হিজ ফোন নাম্বার এটা আছে কিসে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন তুমি পরিবর্তন করে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করবে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে অলওয়েজ কে পরিবর্তন করতে হবে। এবং দেখো এই সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে কি? রিমেম্বার। রিমেম্বার মানে কি? মনে রাখা বা স্মরণ করা। তাহলে এই রিমেম্বারের বিপরীত শব্দ অর্থাৎ অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম ওয়ার্ড তোমাকে এখানে বসাতে হবে। কেন বসালাম? অ্যান্টোনিম ওয়ার্ড এজন্য বসাবো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতেছি এবং এই যে চেঞ্জিং সেন্টেন্স গুলো যে আমরা করি এই চেঞ্জিং সেন্টেন্স গুলো করার সময় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে অর্থের যেন সঙ্গতি থাকে। প্রশ্নের মধ্যে যে অর্থটি থাকবে সেই অর্থের কোনো পরিবর্তন কখনো হয় না। দেখো আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। আই অলওয়েজ রিমেম্বার হিজ ফোন নাম্বার, তাহলে কি? আমি সর্বদা বা সবসময় তার ফোন নাম্বার কি করি? মনে রাখি। তাহলে এই যে আই অলওয়েজ রিমেম্বার হিজ ফোন নাম্বার এটাকে যখন নেগেটিভ করব নিয়ম অনুসারে অলওয়েজ থাকলে নেভার, তাহলে আই নেভার, আমি বলছি রিমেম্বারের বিপরীত শব্দ বা অ্যান্টোনিম ওয়ার্ড বসাতে হবে। কেন বসাতে হবে? কারণ আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতেছি। তাহলে রিমেম্বারের বিপরীত শব্দ মনে রাখার বিপরীত শব্দ কি? ভুলে যাওয়া, তাহলে ফরগেট। তাহলে আই নেভার ফরগেট হিজ হিজ ফোন নাম্বার। তাহলে দেখো অর্থের সঙ্গতি কিভাবে থাকলো? আই অলওয়েজ রিমেম্বার হিজ ফোন নাম্বার, আমি সবসময় তার মোবাইল নাম্বার কি বা ফোন নাম্বার মনে রাখি। বললাম আই নেভার, আমি কখনোই ফরগেট ভুলে যাই না হিজ মোবাইল নাম্বার, তার মানে আমি সবসময় তার ফোন নাম্বার মনে রাখি। তাহলে এখন আমি যদি বলি দেখো হি ইজ অলওয়েজ লেট, তাহলে হি ইজ অলওয়েজ লেট, সে কি সবসময় দেরি করে। তাহলে সে কি করে? সবসময় কি করে? দেরি করে। তাহলে এটাকে যখন আমরা নেগেটিভ করব তাহলে আমরা কি অলওয়েজ থাকলে কি হয় বলতো? নেভার হয়। তাহলে হি ইজ নেভার, লেট করা মানে কি? দেরি করা। আর যে সময় মতো আসে তাকে বলে পাঞ্চুয়াল, তাহলে এখানে কি হবে? পাঞ্চুয়াল। তাহলে হি ইজ নেভার পাঞ্চুয়াল মানে কি? সে কখনোই
পাঞ্চুয়াল না, তার মানে সে দেরি করে আসে। তাহলে অর্থের সঙ্গতি থাকলো না থাকলো না বলো তো? তাহলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, যদি সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে অলওয়েজ থাকে, নেগেটিভ করার সময় আমরা কি করে কি নিয়ে আসবো? নেভার নিয়ে আসবো। এবং আমাদের খুঁজে বের করতে হবে, এই দেখো প্রত্যেকটি বাক্যের মধ্যে অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যেই সেন্টেন্সটি বলবে, অর্থাৎ সেই সেন্টেন্সটি যদি এই 3 নাম্বার রুলসের মধ্যে পড়ে অর্থাৎ অলওয়েজ দিয়ে থাকে, তাহলে এখানে একটি কি থাকবে? অ্যাফার্মেটিভ ওয়ার্ড থাকবে। সেই অ্যাফার্মেটিভ ওয়ার্ডকে কি করতে হবে? নেগেটিভ করে দিতে হবে, অর্থাৎ কি অপোজিট বা অ্যান্টোনিম ওয়ার্ডে পরিণত করতে হবে। যেমন আমরা রিমেম্বার থেকে ফরগেট করেছি এবং কি লেট থেকে পাঞ্চুয়াল করেছি। আশা করি এই বিষয়টি তোমরা একদম ক্লিয়ার। সো এখন আমরা চলে যাচ্ছি 4 নাম্বার নিয়মের মধ্যে। রুলস নাম্বার 4 হচ্ছে, যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলে কোনো বাক্যকে, সেখানে যদি এভরি যুক্ত কোনো নাউন থাকে, এভরি যুক্ত এভরি পারসন, এভরিবডি, তারপর হচ্ছে এভরি, এরকম যদি থাকে, সেক্ষেত্রে এই যে এভরি যুক্ত যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে সেটাকে নেগেটিভ করার সময় যে রুলস তোমাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এভরির পর অবশ্যই কি থাকবে? একটা নাউন থাকবে। তাহলে এটাকে আমরা যখন নেগেটিভ করব তখন এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপর হচ্ছে কি বসাবো? এই যে এভরির পরে যে নাউনটি থাকবে, অর্থাৎ কি এভরি মাদার যদি থাকে তাহলে এখানে মাদার বসাবো, ঠিক আছে? এখানে যদি ফাদার থাকে তাহলে আমরা ফাদার বসাবো, এখানে পারসন থাকলে আমরা পারসন বসাবো। অর্থাৎ এভরি এর পরে যে নাউনটি থাকবে বা এভরি এর পরের অংশটি আমরা কি এখানে বসিয়ে দেব। তাহলে দেয়ার ইজ নো, তারপর হচ্ছে কি এভরি এর পরের নাউন, তারপর হচ্ছে বাট, তারপর হচ্ছে কি বাকি অংশ, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে আমরা এটাকে নেগেটিভ করার সময় কি বসাবো? এভরি এর পরে কি বসে? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এখন আমরা বলছি কি এভরি এর পরে যে অংশটি থাকবে, যে নাউনটি থাকবে তাকে বসাবো। তাহলে এভরি এর পরে এখানে কি রয়েছিল? মাদার, তাহলে দেয়ার ইজ নো মাদার, তারপর কি সূত্রের বাট, তারপর বাকি অংশ কি লাভস আর চাইল্ড। তাহলে এই যে এভরি যুক্ত যে সেন্টেন্স থাকবে, এভরি যুক্ত সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তখন আমাদের কি করতে হবে? দেয়ার ইজ নো বসাতে হবে এবং এভরি এর পরে যে নাউনটি থাকবে সেই নাউনটি বসাতে হবে, তারপর হচ্ছে বাট, এরপর হচ্ছে বাকি অংশ। তাহলে আমি যদি আরেকটা উদাহরণ নিই, দেখো এভরিবডি, এভরিবডি হেটস এ লায়ার। তাহলে এভরিবডি হেটস এ লায়ার, এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কিভাবে রূপান্তর করব? তাহলে এভরি এর পরিবর্তে কি বসাবো? দেয়ার ইজ নোবডি। তাহলে দেয়ার ইজ নো কেন বসালাম? এভরি এর পরিবর্তে। যেহেতু এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসালাম, তাহলে এভরি এর পরে রয়েছে কি বডি, তাই আমরা বসাবো কি দেয়ার ইজ নো বডি, এরপর সূত্রে হচ্ছে একটা বাট, তারপর হচ্ছে হেটস এ লায়ার। আচ্ছা, এই সেন্টেন্স গুলোকে বা এরকম সেন্টেন্স গুলোকে আরেকটা ভিন্ন উপায়ে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। সেটি হচ্ছে যখন এভরি যুক্ত কোনো সেন্টেন্স থাকবে তখন আমরা এভাবে বসাতে পারি দেয়ার ইজ নো, প্লাস হচ্ছে এই যে পরের যে নাউনটি থাকে সেই নাউনটি বসাতে পারি, তারপর হচ্ছে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হু, এরপর হচ্ছে ডাজ, ডাজ বা ডিড বা ডু, প্লাস হচ্ছে নট, প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম, প্লাস বাকি অংশ। কিভাবে দেখো, আমি যদি এই সেন্টেন্সটাকে নেই যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাই তাহলে আমরা এই নিয়মের ব্যতিক্রম আরেকটা নিয়মে করতে পারি। সেটা হচ্ছে কি দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার। তাহলে কি লিখলাম? দেয়ার ইজ নো মাদার, এই যে সূত্রে দেয়ার ইজ নো, তারপর একটা নাউন, তাহলে দেয়ার ইজ নো মাদার, এরপর আমরা বলছি কি একটা ডাব্লিউএইচ, তাহলে হু। তাহলে এমন কোনো মান নেই যে কি এবার ডাজেন্ট হতে পারে, ডিডেন্ট হতে পারে, ডুও হতে পারে, কি হিসেবে হবে? টেন্স অনুসারে হবে। যেহেতু কি বলছে দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, যেহেতু এভরি মাদার লাভস হার চাইল্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়েছে, তাহলে দেয়ার ইজ নো মাদার এখানে এমন কোনো মানে কি যে এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়েছে, সেজন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা এখানে কি বসাবো? ডাজ। তাহলে হু ডাজ নট, ডাজ নিলাম কেন? এই যে ডাজ হচ্ছে সূত্রের, তারপর একটা নট,
এরপর ডাজ নট এর পর কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে ভার্ব কি ছিল বলো, লাভ। তাহলে লাভ হার সাইট। বিষয়টি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে আমরা 1 2 3 4 চারটি রুলস আলোচনা করলাম, এরকম আর 4 থেকে 5টি রুলস রয়েছে, যে রুলস গুলো ভালো করে পড়লেই এই চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স একদম ক্লিয়ার। সো আশা করি 1 থেকে 4 নাম্বার রুলস এখন পর্যন্ত যে রুলসগুলো আলোচনা করেছি তোমরা সকলে ক্লিয়ার। এবং বাকি রুলস গুলো যদি তোমরা পেতে চাও বা বাকি রুলস গুলোর ক্লাস যদি করতে চাও, তাহলে যারা ক্লাসটি দেখছো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো এবং ইউটিউব থেকে দেখে থাকলে এখনই সাবস্ক্রাইব করো, যেন পরবর্তী ভিডিওটি তোমার কাছে যায় এবং অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর পরবর্তী রুলস গুলো তুমি যেন পাও। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।